আমাদের এই অঞ্চলেই ঠিক 50-60 বছর আগে তো এখানে একটা বড় আরেকটা জেনোসাইড হয়েছিল, এবং সেই জেনোসাইডে অংশগ্রহণ করে একটা পার্টি সে আবার খুব সক্রিয়ভাবে এই মুভমেন্টে খুব সক্রিয়ভাবে ছিল, এটা আমাদেরকে অ্যাকসেপ্ট করে নিতে হবে। কিন্তু আবার এইটাও খুব খেয়াল করার বিষয় কিনা যে জুলাই সহিংসতার বিষয়ে আওয়ামী লীগের যে স্ট্যান্ড, জামাত আবার 71-এ সে একই ধরনের স্ট্যান্ডেই কথাবার্তা বলতেছিল কিনা, বা দায়গুলাকে একইভাবেই স্লিপ করার চেষ্টা করতেছিল কিনা, এখানে কি তুমি কোনো মিল দেখো কিনা? এবং আপনি গোলাম আজমের আত্মজীবনী পড়ে দেখেন, গোলাম আজম আত্মজীবনীতে যে ধরনের হাই 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 করতেছেন, আসলে ধরেন গোলাম আজমের আত্মজীবনীতে দেখবেন যে সে হাই হাই কারে নিয়ে করতেছেন, যে 16 ডিসেম্বর হয়ে গেল, আত্মসমর্পণ করে ফেললো, তাইলে এখন এই যে ইসলামী মানে জামাতের নেতা কর্মী না বলে উনি বেশি মানে বেসিক্যালি বলতেছেন যে ইসলামী আন্দোলন কর্মীদের এখন কি হবে, হাই 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 হাই। কিন্তু এই যে এতদিন একটা ম্যাসাকার হলো, একটা জেনোসাইড হলো, এই নিয়ে কিন্তু তার কোনো আফসোস নেই। দ্য সেম ওয়েতে আপনি দেখবেন এই মুহূর্তে আওয়ামী লীগের প্রপাগান্ডিস্ট কিংবা হচ্ছে আওয়ামী লীগের পক্ষে যারা বলতেছেন, তারা দেখবেন যে পোস্ট আপরাইজিং যে ভায়োলেন্সটা হয়েছে, যেমন পুলিশ মারা যাচ্ছেন, এটা নিয়ে অনেক হাই হাই করতেছেন, ভেরি গুড, এটা করাই উচিত, কোনো সন্দেহ নাই। কিন্তু বিগত যে 15 দিনে একটা বিরাট অংশ মানুষ রাষ্ট্রীয় বাহিনীর হাতে মারা গেল, যেখানে কিনা হচ্ছে তার দল নেতৃত্ব দিচ্ছে রীতিমতো, সেটা নিয়ে আবার কিন্তু কোনো ধরনের মুখে র নাই, আসলে একদম একদম কোনো রা নাই। জুলাই অভ্যুত্থান আমাদেরকে একটা ঐতিহাসিক সুযোগ সৃষ্টি করে দিয়েছে বাংলাদেশ রাষ্ট্রটাকে পুনর্নির্মাণের। আবার এই জুলাইতে আমরা দেখছি যে রাষ্ট্রীয় বাহিনীর হাতে কি নির্মমভাবে ছাত্র এবং জনতাদেরকে হত্যা করা হয়েছে। আমরা জানি দেশি বিদেশি বিভিন্ন মিডিয়াতে এই সত্য উঠে আসছে যে হাজারের বেশি ছাত্র জনতাকে হত্যা করা হয়েছে। এরপরে স্বাভাবিকভাবেই এই হত্যাকাণ্ডের বিচার প্রক্রিয়ার বিষয়টা আসছে। সেই বিচার প্রক্রিয়াটা যখন চলতেছে ট্রাইব্যুনালে, তখন আবার দেশে 71-এর যুদ্ধাপরাধের বিচার নিয়েও নানা ধরনের আলাপ আলোচনা হচ্ছে। একজন চিহ্নিত যুদ্ধাপরাধীকে আমরা দেখলাম খালাস পেয়ে যেতে। এই সব কিছু নিয়ে কথা বলার জন্য আজকে আমাদের সাথে স্টুডিওতে আছে সোহুল আহমেদ। সোহুল আমার দীর্ঘদিনের বন্ধু, আমরা দীর্ঘদিন একই সাথে গণহত্যার মতো বিষয় নিয়ে, এটার বিচারের বিষয় নিয়ে, এগুলো বিষয় নিয়ে কাজকর্ম করছি। ফলে একটা ইনফরমাল আলাপ পেয়ে আজকে তোমার সাথে আজকে কথা বলবো আর কি। তোমার শুভেচ্ছা জানাই। ধন্যবাদ। তো প্রথমে আমরা জুলাইয়ে যেই যা দেখলাম এইটার একটু রিকল করতে চাই। এই সময় যে ধরনের সহিংসতাগুলো হয়েছিল এইগুলাকে যদি আমরা ক্লাসিফাই করতে চাই, কি কি ধরনের সহিংসতা দেখতে পাই? আচ্ছা, ধন্যবাদ। আমরা যেহেতু ইনফর্মাল গতি আলাপ করি, একটা হচ্ছে জুলাইয়ে আমরা এজ এ হোল আমরা দেখি যে আসলে খুবই সহিংস কায়দায় আসলে বাংলাদেশের এখন পর্যন্ত সবচেয়ে ঝুলুমবাজ এবং সবচেয়ে দীর্ঘমেয়াদী স্বৈরাচারী শাসনের অবসান ঘটছে। কেউ কেউ এটাকে এখনও ফেসিস্ট সরকার বলতেছেন, কেউ বলতেছেন স্বৈরাচার, কেউ বলতেছেন অটোক্রেট। রিসেন্টলি একটা তর্ক চলতেছে, ডেভিড বার্গম্যান এবং কামাল আহমেদ অলরেডি দুইটা আর্টিকেল লিখছেন যে হাউ নট টু ডিসক্রাইব আওয়ামী লীগ এবং হাউ টু ডিসক্রাইব আওয়ামী লীগ অ্যাপ্রোপ্রিয়েটলি। আমরা ওই আলাপে আপাতত যদি নাও যাই আর কি, আমরা এটা বলতে পারি যে হচ্ছে একটা ভয়াবহ সহিংসতার মধ্য দিয়ে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ জুলুমবাজ সরকারের অবসান ঘটছে, পতন ঘটছে। এখন এখানে আমরা দুই ধরনের, মানে আমাদের প্রাথমিকভাবে আমাদের মাথায় আসে যে অভ্যুত্থানটা কি সহিংস অভ্যুত্থান ছিল কি ছিল না। তো বর্তমানে আন্দোলন নিয়ে যে ধরনের ক্যাটাগরাইজেশন আছে, যে ধরনের স্টাডি আছে, সেখানে দেখবো যে আসলে বেসিক্যালি আন্দোলনটা অহিংস কায়দায় ছিল, একদম নন ভায়োলেন্ট মুভমেন্ট ছিল। মানে তার এখানে নন ভায়োলেন্ট মুভমেন্ট এবং ভায়োলেন্ট মুভমেন্টকে ক্যাটাগরাইজ করা হয় বেসিক্যালি আন্দোলনকে আপনি কিভাবে ডিফাইন করবেন কিংবা আন্দোলনকে আপনি কিভাবে এগিয়ে নিয়ে যাবেন, তার নীতিগত জায়গা কি। তো সেখানে হচ্ছে দেখবেন যে আসলে ধরেন সিরাজ সিকদারদের যে লাইনটা, সেটা ছিল হচ্ছে ভায়োলেন্ট মুভমেন্ট। এর বাইরে আরেকটা হচ্ছে যেটা হচ্ছে যে প্রটেস্ট দিয়ে, ডেমনস্ট্রেশন দিয়ে, এটা হচ্ছে নন ভায়োলেন্ট কায়দা। পৃথিবীতে বহুতাত্ত্বিক, গান্ধী থেকে শুরু করে একদম হাল জামানার হাওয়ার্ড জিন কিংবা হচ্ছে জিন শাহ পর্যন্ত বহুতাত্ত্বিক আছেন যারা হচ্ছে এই নন ভায়োলেন্ট মুভমেন্টের পক্ষে। সেই জায়গা থেকে যদি দেখি আমরা দেখবো যে আসলে এই আন্দোলন হচ্ছে বেসিক্যালি একটা নন ভায়োলেন্ট মুভমেন্ট। আন্দোলনের দাবি দাওয়া থেকে শুরু করে অসহযোগ আন্দোলন, এই যে ব্লকেট দেয়া, হ্যাঁ, তো সেটা হচ্ছে বেসিক্যালি হচ্ছে নন ভায়োলেন্ট মুভমেন্ট। এখন নন ভায়োলেন্ট মুভমেন্টের সহিংস চরিত্র ধারণ করে কখন? তো অধিকাংশ গবেষক আসলে একমত যে এই মুভমেন্টগুলো যখন হচ্ছে রাষ্ট্রীয় সহিংসতার শিকার হয়, তার প্রতিক্রিয়াতে এক ধরনের নন ভায়োলেন্ট, এক ধরনের ভায়োলেন্ট আচরণ দেখা যায়। কিন্তু এই আচরণগুলোকে আবার হচ্ছে ভায়োলেন্স বলে না, বরঞ্চ এক ধরনের কালেকটিভ নন আর্মড ভায়োলেন্স বলা হয়। সেটাকেও মোটা থেকে আবার নন ভায়োলেন্সের মধ্যে ঢোকানো হয়। এবং এই যে ধরেন থানা পুরানো বলেন, গাড়ি পুরানো বলেন, হ্যাঁ, যেটা হচ্ছে বেসিক্যালি রাষ্ট্রীয় সহিংসতার
প্রতিক্রিয়াতে দেখা দেয়। এবং গত 10 থেকে 20 বছরে সারা দুনিয়াতে গ্লোবাল যত প্রটেস্ট দেখা দিচ্ছে, এই সবগুলো নমুনা আসলে নন ভায়োলেন্ট কায়দায় হয়েছে। এবং এই যে থানা পুরানো, এগুলো খুবই কমন ঘটনা। ইজিপ্টে হিউজ অ্যামাউন্ট অফ থানা পুরা দেওয়া হয় আরব স্প্রিংয়ের সময়। সো সেই জায়গা থেকে আসলে এটা খুব আচানকও না একদিকে, আবার আরেকটা হচ্ছে এটা বেসিক্যালি নন ভায়োলেন্ট। এখন হচ্ছে এই নন ভায়োলেন্ট মুভমেন্ট রাষ্ট্র যে সহিংসতা চালাইছে সেইটাকে আমরা কিভাবে ক্যাটাগরাইজ করব, সেই ধরনটাকে। তো সেখানে হচ্ছে ইতিমধ্যে তোর লগে আমার একটা ডিবেট হয়েছে যে হচ্ছে আসলে এটাকে মানে জেনোসাইড বলবো না হচ্ছে আসলে মাস কিলিং বলবো না কি বলবো। তো সেই জায়গা থেকে আমি আমার অবস্থানটা যদি কিংবা আবার একটু যদি রিকল করি কি বেসিক্যালি, সেটা হচ্ছে প্রথমত বাংলা ভাষায় আসলে গণহত্যা শব্দটা আর হচ্ছে এইখানে একটু ঝামেলাটা হচ্ছে যে জেনোসাইডের বাংলা হিসেবে গণহত্যা বলা হয়, বাট বেসিক্যালি গণহত্যাটা আরো ওয়াইড কিংবা যদি বলি আরো স্ট্রিক্ট। হ্যাঁ, কিন্তু গণহত্যা শব্দটা আমাদের এখানে পলিটিক্যাল রেটরিক একটা অর্থ আছে। কারণ পলিটিক্যাল রেটরিক করতে গণহত্যা, যেটা বেসিক্যালি মাস কিলিং কিংবা একের অধিক লোক মারা গেছে এটাকে বোঝানো হয়। সো প্রায়শই এই যে রেটরিকের গণহত্যা আর হচ্ছে জেনোসাইড অর্থে গণহত্যা, এই দুইটা প্যাচ খায় যায়। হ্যাঁ, এবং আমাদের এখানে বহু গবেষকই যে কারণে হচ্ছে আসলে জেনোসাইডের বাংলা হিসেবে গণহত্যাটার ব্যবহার করেন না এই প্যাচটা এড়ানোর জন্য। সেখান থেকে যদি আমরা দেখি আর কি, তাহলে দেখবো যে ইভেন জাতিসংঘের যে ফ্যাক্ট ফাইন্ডিং রিপোর্ট, সেখানেও সে বলতেছে যে এটা আসলে জেনোসাইড অর্থে গণহত্যা না, এখানে একটা ম্যাসাকার হয়েছে, একটা মাস কিলিং হয়েছে, যেইটা বেসিক্যালি ক্রাইম এগেনস্ট হিউম্যানিটি বলা যায়। হ্যাঁ, তো সম্প্রতি হচ্ছে তাজুল ইসলাম যখন বললেন যে এটা গণহত্যা, অনেকে বলেন যে এটা তাহলে কি মাস কিলিং হয় নাই, উনি বেসিক্যালি জেনোসাইড অর্থে যে গণহত্যা না এটা বোঝাতে চাচ্ছিলেন। কিন্তু এখানে একটা ম্যাসাকার হয়েছে, মাস কিলিং হয়েছে, যেটা বেসিক্যালি হচ্ছে ক্রাইম এগেনস্ট হিউম্যানিটির মধ্যে পড়ে। এখন এইখানে একটা মুসিবত হচ্ছে, আমরা আবার জোর করে এই যে বললাম যে এটা জেনোসাইড না, অনেকে ভাবেন যে তাহলে কি অপরাধ কম হইলো। বেসিক্যালি লয়ে আসলে কিংবা আন্তর্জাতিক লয়ে আপনি এরকম কোনো হায়ারকি পাবেন না যে হচ্ছে আচ্ছা জেনোসাইড বুঝি অনেক বড় অপরাধ, ক্রাইম এগেনস্ট হিউম্যানিটি ছোট অপরাধ, বেসিক্যালি এরকম কোনো হায়ারকি নাই। কিন্তু আমাদের মনে হয় নানাবিধ কারণেই। কিন্তু এখানে আসলে জুলাই মাসে যেটা হয়েছে এটা আসলে ক্রাইম এগেনস্ট হিউম্যানিটি হয়েছে। আচ্ছা, ক্রাইম এগেনস্ট হিউম্যানিটি পর্যন্ত আমরা একটা ঐক্যমতে আসতে পারতেছি। একদম ক্রাইম এগেনস্ট হিউম্যানিটি হয়েছে, এটা হচ্ছে যাবতীয় লিগ্যাল ডেফিনেশন বলেন এবং হচ্ছে সকল ডেফিনেশন অনুযায়ী। সো রাষ্ট্রীয় পক্ষ থেকে আসলে যে ভায়োলেন্সটা এখানে হয়েছে, পুলিশ, ছাত্রলীগ, ইভেন একদম আওয়ামী লীগের সেন্ট্রাল ডিরেকশন, এবং আমি মনে হয় সবচেয়ে ভালো অ্যামনেস্টির রিপোর্টটা এবং ফ্যাক্ট ফাইন্ডিংয়ের রিপোর্টটা, ক্রাইম এগেনস্ট হিউম্যানিটির যে অন্যতম যে দুইটা ক্যাটাগরি, একটা হচ্ছে যে ওয়াইড স্প্রেড আর একটা হচ্ছে সিস্টেমেটিক, এই দুইটাই আসলে তারা খুব সুন্দর করে প্রুফ করছেন। হ্যাঁ, এবং এই জন্য বলছেন যে রিজনেবল ডাউট আছে, মানে গ্রাউন্ড আছে এটা বলার জন্য যে আসলে এটা ক্রাইম এগেনস্ট হিউম্যানিটি। তো এটা কেমনে প্রুফ হয়েছে, যে ধরুন যেমন প্রচুর নমুনা দেখবেন যে অ্যামনেস্টি এবং ফ্যাক্ট ফাইন্ডিংও বলতেছে নমুনাগুলো কি কি, যে পুলিশ আসলে গুলি করতেছে যেখানে তার গুলি করার প্রয়োজন ছিল না, এরকম প্রচুর সাক্ষ্য আছে। তো এটা বেসিক্যালি কেন, কারণ হচ্ছে এটা যেন আসলে সেলফ ডিফেন্সে বলতে না পারে যে আমি আসলে সেলফ ডিফেন্স থেকে আমি আসলে গুলিটা চালাইছি। তো এরকম দেখবেন যে প্রচুর আসলে নজির অ্যামনেস্টিও নিয়ে আসছে, ক্রাইম তারপর হচ্ছে আপনার এই ফ্যাক্ট ফাইন্ডিংটাও নিয়ে আসছে, যে এখানে অনেকগুলো গুলি চালানো হয়েছে যেখানে আসলে দরকার ছিল না, এবং এটা যে খুব সেন্ট্রাল ডিরেকশনে হয়েছে এটা আসলে খুব দুর্দান্তভাবে প্রমাণ করা হয়েছে, কিভাবে শেখ হাসিনা পর্যন্ত জানতেন এটা আসলে। হ্যাঁ, এবং হচ্ছে আওয়ামী লীগের কেন্দ্রীয় স্থানীয় এবং রাষ্ট্রীয় যে প্রতিষ্ঠানগুলো আছে সেগুলোর যেমন হচ্ছে র্যাব, ডিজিএফআই, তাদেরও যে ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানতে, মানে এটা যে সেন্ট্রালি ডিরেক্টেড এবং খুবই ওয়েল প্ল্যান। এটাও খুব ইন্টারেস্টিং না, যে আমাদের এখানে একটা খুব আলাপ হয় না যে আচ্ছা মিলিটারি একভাবে চলে, রাষ্ট্র একভাবে চলে, রাষ্ট্র আসলে সরকার আসলে কতটুকু ইনভলভ হইতে পারে। জুলাই আমাদের খুব ভালো করে দেখাই দিছে যে একদম কিভাবে এই উচ্চ মানে সুপিরিয়ররা এই সবগুলা আর্মকে, মানে তার সবগুলো অঙ্গকে ফ্যাক্ট ফাইন্ডিং এ তো মনে হয় খুব ভালো করে এটা প্রমাণ করতে পারছে যে হচ্ছে প্রত্যেকটা বাহিনীর প্রধান, গোয়েন্দা বাহিনীর প্রধান এবং হচ্ছে রাজনৈতিক দলের প্রধান, হ্যাঁ, সবাই খুবই দুর্দান্তভাবে এক হয়ে আসলে এই ঘটনাটা ঘটাইছে সিস্টেমেটিক ভাবে এটা, এবং সবাই জানতেন এখানে কি হচ্ছে এবং ওই আদেশেই ওই প্ল্যান অনুযায়ী এটা হচ্ছে। এর তো সবচেয়ে ভালো প্রমাণ আসলে আমরা যদি দেখি, এই যে একটা ভিডিও আসাদ কে দেখাচ্ছিলেন যে স্যার ওই যে একটা মরলে তো আরেকটা দাঁড়ায়, এটাই সবচেয়ে বড় সমস্যা, এটাই তো সবচেয়ে বড় মানে প্রমাণ হইবে যে হচ্ছে দেখেন মানে একদম লোয়ার ফোর্স যে মানে একদম পুলিশের ফোর্সটা সে হচ্ছে সর্বোচ্চ ইয়েকে জানাচ্ছে যে আমরা তো মারতেছি আসলে। হ্যাঁ, তো সেই জায়গা থেকে ধরেন যে এইটা জাতিসংঘের যে রিপোর্টটা বলেন সবকিছু আসলে খুব দুর্দান্ত রিজনেবল ডাউটের উপরে যে আসলে এটা ক্রাইম এগেইনস্ট হিউম্যানিটি। এখন রেটরি করতে আমরা গণহত্যা বলতেই পারি, কিন্তু এটা যেন আমরা আরেক বিতর্ক, কারণ সেটা হইতেছে আমি মনে করি যে ডেফিনেশনের সুযোগ, মানে এটা কিন্তু সব
জায়গাতেই এই যে কোনো জায়গাতে যদি মাসাকার হয় বা মাস কিলিং হয়, এটাকে একটা গ্রুপ হয়তো জেনোসাইডের টেন্ডেন্সি দেখতে পায়, কিন্তু সেই ডিবেট চলা মানে কিন্তু আবার এই না যে কি এটা কোনোভাবে বিচারে ইয়া করতেছে। আমি মনে করি এই একাডেমিক এরেনায় এই বিতর্কগুলো চলতে পারে। আবার হচ্ছে লয়ের ক্ষেত্রে যেমন হচ্ছে আমরা যেহেতু আইনের বিচার একটা বড় ইস্যু, তো সেখানে দেখবেন যে আপনি এর বাইরে গিয়ে আসলে ইয়েতে নাই। তো আমার রিসেন্টলি আবার অনেকে জিজ্ঞেস করতেছিলেন তাইলে এটা যদি যেহেতু ওই যে ওই বাসনাটা আছে যে এটাকে গণহত্যা মানে জেনোসাইড দেখানো, তাহলে আমরা এটা নতুনভাবে থিওরাইজ করব। যে নতুনভাবে কেন থিওরাইজ করবেন? ইফ আপনার যদি এখানে অলরেডি এমন ক্রাইম হয় যেগুলো ফিটেড হয় কোনো না কোনো ক্যাটাগরিতে, তাহলে আপনি কেন আবার নতুন করে নাম আবার আনতে যাবেন এই জায়গায়? হ্যাঁ, সেটাও যেমন আবার ধরো জেনোসাইড নিয়ে যারা বহুদিন কাজ করতেছে তারাও তো এই সংজ্ঞার সীমাবদ্ধতা নিয়ে যে এটা আসলে কিভাবে মানে কোনো গণহত্যাই মনে হয় যেন ফিট করে না জাতিসংঘ যে ডেফিনেশনের মধ্যে বাইন্ধা দেয়। তো যাই হোক, এটা একটা আলাদা ডিবেট, কিন্তু এইটা যে একটা রিজনেবল ডাউট, একটা বিরাট সংখ্যক বাহিনীর অংশগ্রহণে মানবতা বিরোধী অপরাধ, এটা নিয়ে এটা আসলে কোনো সন্দেহ নেই। আচ্ছা, এই জায়গা থেকে যে আমাদের এই অঞ্চলে ঠিক 50-60 বছর আগে তো এখানে একটা বড় আরেকটা জেনোসাইড হয়েছিল, এবং সেই জেনোসাইডে অংশগ্রহণ করে একটা পার্টি সে আবার খুব সক্রিয়ভাবে এই মুভমেন্টটা খুব সক্রিয়ভাবে ছিল, এটা আমাদেরকে অ্যাকসেপ্ট করে নিতে হবে। কিন্তু আবার এইটাও খুব খেয়াল করার বিষয় কিনা যে জুলাই সহিংসতার বিষয়ে আওয়ামী লীগের যে স্ট্যান্ড, জামাত আবার 71-এ সে একই ধরনের স্ট্যান্ডেই কথাবার্তা বলতেছিল কিনা, বা দায়গুলাকে একইভাবেই স্লিপ করার চেষ্টা করতেছিল কিনা, এখানে কি তুমি কোনো মিল দেখো কিনা? এইটা হচ্ছে আমরা যদি গত 50-60 বছরের বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতিটাকে কাউন্ট করি, দেখো যে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি খুবই সহিংস। এটা খুবই দুঃখজনক হইল সত্য যে বাংলাদেশ একটা রাষ্ট্র যার জন্ম হয়েছে বেসিক্যালি একটা জেনোসাইড মূলক ঘটনাকে, একটা জেনোসাইডকে প্রতিরোধ করতে গিয়ে, সেই রাষ্ট্রের বিরুদ্ধে আবার 80-এর দশকে কিন্তু জেনোসাইডের অভিযোগ উঠছে যে সে পাহাড়ে জেনোসাইড চালাচ্ছে। আবার খেয়াল করে দেখেন আরো 20-30 বছর পরে দেখা গেল যে পার্টি কিনা হচ্ছে ওই সময় মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিচ্ছে, তার নেতৃত্বে আবার হচ্ছে এখানে আরেকটা ভায়োলেন্স হয়ে গেছে। সো এইটা হচ্ছে দেখবেন যে এখানে এইটা এই যে বললাম যে দুঃখজনক হলো সত্য যে আমাদের আসলে ভায়োলেন্স কোনোভাবেই আমাদেরকে ছেড়ে যাচ্ছে না। আমাদের রাজনৈতিক পরিসর এত বেশি ভায়োলেন্ট রেটরিক যে উচ্চারণ হয় এবং এর যে বাস্তবায়ন আমরা আসলে গত 60 বছরে দেখতে পাচ্ছি, এটা খুবই ভীতিকর একটা পরিস্থিতি আসলে বলা যায়। এখন দেখেন কিন্তু 24-এর এই ভায়োলেন্সটা বেসিক্যালি আওয়ামী লীগ এবং জামাতকে একটা প্যারাল লাইনে নিয়ে চলে আসছে। হ্যাঁ, অবশ্যই এই দুটো ভায়োলেন্সের মধ্যে তার স্কেলে বিস্তর ফারাক আছে, এ নিয়ে কোনো ডাউট নেই। এগুলো আলাপ করারও প্রয়োজন বলে মনে করি না, যে কোনো সেন্সিবল লোক। আবার কিন্তু না, এখানে আমি একটা অপরাধের ক্যাটাগরি আপনি এক পাবেন। হ্যাঁ, কিন্তু ব্যাপারটা হইতেছে কি জামাতের আবার এখানে ভূমিকাটাও তো এমন না যে সেন্ট্রাল ভূমিকা পালন করছে। হ্যাঁ, তো ফলে আমি যখন ওইখানে হয়তো ওরা ডাউন প্লে করতে দেখি, হয়তো নাম্বার গেমে সে অনেক পিছিয়ে আছে আওয়ামী লীগ, কিন্তু সে তো এখানে সেন্ট্রাল ভূমিকা পালন করছে একদম। এইটা তো আবার একটা দেখার না, এইখানে ধরেন আমি যদি প্যারালাল বলি, মানে এটা খুবই এভিডেন্ট। জামাত হচ্ছে যে যুক্তি দিয়ে, ফর এক্সাম্পল ধরেন হচ্ছেন 71-এর সহিংসতার পক্ষে দাঁড়ায় বলে সে দাবি করে, যেমন হচ্ছে এটা তো ভারতে চলে যাইতো, কিংবা হচ্ছে দেশ ভাঙ্গা, হ্যাঁ বাংলাদেশ পাকিস্তান ভেঙে ফেলতেছে, ভারত দখল করে ফেলতেছে, দ্যাট ওয়াজ দ্য লজিক। একই রেটরিক আপনি দেখবেন যে এই সময় আসলে জুলাইতে হচ্ছে, ঠিক আছে। আওয়ামী লীগের দাবি যে এইটা আসলে হচ্ছে একটা কালার রেভলিউশন, হ্যাঁ এইটা আসলে হচ্ছে বাইরের টাকা দিয়ে হচ্ছে, হ্যাঁ, এবং হচ্ছে এখানে আসলে জামাত যে একইভাবে দাবি করে যে আসলে ধরেন বুদ্ধিজীবী হত্যাকাণ্ড নিয়ে জামাতের অবস্থানটাকে যে হচ্ছে এটা খুদ মুজিব বাহিনী কিংবা হচ্ছে ভারতীয় বাহিনী এসে মারছে, এই টাইপের একটা অবস্থান কিন্তু আছে। আপনি দেখবেন যে এখানে আবার হচ্ছে জুলাইতে আওয়ামী লীগের একটা বিরাট অংশ দাবি করতেছে যে এই যে হত্যাকাণ্ডগুলো হচ্ছে, হ্যাঁ এটা তো হচ্ছে তারা নিজেরাই হচ্ছে, এই যে মাঝখানে একটা তর্ক উঠলো না যে তারা নিজেরাই তো গুলি করে মারছে, স্নাইপার তারাই স্নাইপার দিয়ে মারছে। সো আবার দেশটা কার হাতে চলে গেল, এবং আপনি গোলাম আযমের আত্মজীবনী পড়ে দেখেন, গোলাম আযম আত্মজীবনীতে যে ধরনের হাই 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 করতেছেন, আসলে ধরেন গোলাম আযমের আত্মজীবনীতে দেখবেন যে সে হাই হাই কারে নিয়ে করতেছেন, যে 16 ডিসেম্বর হয়ে গেল, আত্মসমর্পণ করে ফেললো, তাইলে এখন এই যে ইসলামী মানে জামাতের নেতা কর্মী না বলে উনি বেশি মানে বেসিক্যালি বলতেছেন যে ইসলামী আন্দোলন কর্মীদের এখন কি হবে, হাই 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 হাই। কিন্তু এই যে এতদিন একটা ম্যাসাকার হলো, একটা জেনোসাইড হলো, এই নিয়ে কিন্তু তার কোনো আফসোস নেই। দ্য সেম ওয়েতে আপনি দেখবেন এই মুহূর্তে আওয়ামী লীগের প্রপাগান্ডিস্ট কিংবা হচ্ছে আওয়ামী লীগের পক্ষে যারা বলতেছেন, তারা দেখবেন যে পোস্ট আপরাইজিং যে ভায়োলেন্সটা হয়েছে, যেমন পুলিশ মারা যাচ্ছেন, এটা নিয়ে অনেক হাই হাই করতেছেন, ভেরি গুড, এটা করাই উচিত, কোনো সন্দেহ নাই। কিন্তু বিগত যে 15 দিনে একটা বিরাট অংশ মানুষ রাষ্ট্রীয় বাহিনীর হাতে মারা গেল, যেখানে কিনা হচ্ছে তার দল নেতৃত্ব দিচ্ছে রীতিমতো, সেটা নিয়ে আবার কিন্তু কোনো ধরনের মুখে র নাই, একদম একদম কোনো রা নাই। এবং ওইখানেও যেরকম জামাত হচ্ছে যে কি এই
বিহারি হত্যাকাণ্ডকে যেরকম প্রমিনেন্ট হিসেবে দেখতে চায়, Prominent। এখানেও সে ফলে হচ্ছে পুলিশ দেখবেন- হত্যাকাণ্ডকে এক্সাজারেট করতে 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 সে এটাই করতে যাচ্ছে আর কি। ফলে এখন দেখবেন যে ইভেন ফলে এই যে যতটুকু ন্যায্যতা থাকতো এই পুলিশ হত্যাকাণ্ডের প্রশ্নের, সেটাও মনে হয় অনেকটুকু সে ম্লান হয়ে যায়। এইটাও মজার বিষয় যে এই যে বিচার প্রশ্ন দেখবেন, জামাত ৭১-এর বিচারের প্রশ্নে যে অবস্থান নিছে কিংবা যে অবস্থান এখনো নেয়, আওয়ামী লীগও বেসিক্যালি একদম একই অবস্থান নিচ্ছে এবং নিবেও। বেসিক্যালি এখন আওয়ামী লীগ হাঁটবে আসলে জামাতের দেখানো পথ ধরে, এবং জামাত হাঁটবে আসলে আওয়ামী লীগের দেখানো পথে। এটাই হচ্ছে যে এখানে আসলে বাংলাদেশের, এটা খুবই দুঃখজনক, বাংলাদেশের অন্যতম প্রধান দুইটা পার্টি, যে পার্টির হাতে এই লেভেলের তার জনগোষ্ঠীর রক্ত তার পার্টির হাতে লেগে আছে, কিন্তু এটা নিয়ে তাদের মধ্যে ন্যূনতম শর্মিন্দাবোধ দেখা যাচ্ছে না। জামাতের ৫০ বছর হয়ে গেছে, আওয়ামী লীগের ধরেন এখনো তো বাকি, কিন্তু এখন পর্যন্ত আমরা যা দেখতে পাই তাতে ন্যূনতম কোনো ধরনের শর্মিন্দাবোধ, মানে আমি বিচার কিংবা ওসবকে এড়িয়ে বলতেছি না, ওসব তো লাগবেই, কিন্তু আছে না যে আপনার একটা পার্টি পর্যালোচনা দাঁড় করানো, যে মিনিমাম একটা শর্মিন্দাবোধ দাঁড় করানো, কিন্তু তার ন্যূনতম কোনো আলামত আমরা আসলে এই দুই পার্টির মধ্যে দেখি না। হ্যাঁ, এবং এই যে গণ অবস্থানটাও, মানে সে হয়তো এটাকেও কোনোভাবে একটা জাস্টিফাই কইরা মানুষের যে তার সম্পর্কে একটা মূল্যায়ন আছে সেটা তো অন্তত আমলে নিতে পারতো। হ্যাঁ, সেটা এইখানে আবার আওয়ামী লীগ এবং জামাত দেখবেন যে, এবং আরেকটা মজার, যেহেতু আলাপটা উঠছেই আওয়ামী এবং জামাতের, যেটা আমি বারে বারে বলি যে আমাদের মুক্তি আসলে আওয়ামী জামাতি বয়ানের বাইরে, যে কোন জায়গা থেকে আপনি খেয়াল করে দেখেন, ধরেন আমাদের যদি প্রধান ৩টা ইভেন্ট নেই, আমি যদি 47-কে কাউন্ট করি, আমি যদি ৭১-কে কাউন্ট করি, আমি যদি ২৪-কে কাউন্ট করি ফর এক্সাম্পল, তার একটা মজা দেখবেন যে পাকিস্তান আন্দোলনের বিপক্ষে দাঁড়াচ্ছেন হচ্ছেন মওদুদি, হ্যাঁ, কিন্তু পরবর্তীতে হচ্ছে আবার তারা পাকিস্তানকে ওন করে হচ্ছে ৭১-এ ভায়োলেন্স ঘটাচ্ছেন। আওয়ামী লীগ আবার হচ্ছে ৪৭-কে সে আসলে পাকিস্তান, আওয়ামী লীগের যত নেতার কর্মীরা ছিলেন তারা আসলে পাকিস্তান আন্দোলনের সক্রিয়, কিন্তু তাদের পরবর্তী নেগেটিভ ৯০-এর পরবর্তী নেগেটিভের পাকিস্তান আন্দোলনকে সে আর ডিজোন করলো, ৭১-এ সে আবার নেতৃত্ব দিল, কিন্তু অন্যদিকে জামাতের হাতে আবার ৭১-এর রক্ত লেগে আছে, সে আবার ৭১-কে ওন করতে পারে না। হ্যাঁ, অন্যদিকে খেয়াল করে দেখেন ২৪-এ এসে জামাত হচ্ছে একটা স্টেক আছে, যেহেতু ২৪ ছিল একটা নন পার্টিজান মুভমেন্ট, সেখানে প্রত্যেকটা এক্সেপ্ট আওয়ামী লীগ, ইভেন হয়তোবা ব্যক্তি আওয়ামী লীগের বহুজন আবার কিন্তু একটা রোল প্লে করছেন, অনেকেই করছেন, কিন্তু হচ্ছে দেখবেন এজ এ হোল আওয়ামী লীগ আসলে এখানে আওয়ামী লীগ ছাড়া আর যত ধরনের পার্টি বাংলাদেশে এক্সিস্ট করে, যত এভরি পার্টি, সকল মতাদর্শে, সেটা হচ্ছে এক্সট্রিম রাইট টু এক্সট্রিম লেফট, সবাই আসলে এই মুভমেন্টে আসে। সেখানে হচ্ছে দেখেন আবার আপনার জামাতও ছিল, ফলে ২৪-এ আবার হচ্ছে জামাতের স্টেক আছে, কিন্তু আবার আওয়ামী লীগের নাই। ফলে দেখবেন বাংলাদেশের জনগোষ্ঠীর যে তার যে ধারাবাহিক সংগ্রাম, সেই সংগ্রামকে পুরোপুরি না আওয়ামী লীগ ধারণ করতে পারে না জামাত ধারণ, বরঞ্চ এই জনগোষ্ঠীর বিরুদ্ধে তাদের দুই পার্টির হাতেই রক্ত লেগে আছে। ফলে আমরা একটা আসলে নতুন ধরনের আসলে ঐতিহাসিক বোঝাপড়ার দ্বার প্রান্তে দাঁড়ায় আছে আমি বলি। এখন এইটা দেখা যাক যে আসলে কোন পলিটিক্যাল পার্টি কিংবা কারা এই নতুন ঐতিহাসিক বাস্তবতাটাকে কিংবা এই বোঝাপড়াটাকে আসলে আমাদের সামনে নিয়ে আসতে পারে। আচ্ছা, এই রিসেন্টলি বাংলাদেশের রাজনীতিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একটা গুরুত্বপূর্ণ আলোচনার বিষয় হয়ে দাঁড়াইছে। এইটার আলোচনায় ঢোকার আগে আমার মনে হয় আমরা কিছু পুরাতন মূল্যায়নকে হাজির করতে চাই, কারণ এই ট্রাইব্যুনালের বিষয়ে আবার একটা বিষয় হইতেছে যে কি বাংলাদেশের যুদ্ধ অপরাধের বিচারের বিষয়ে যদি এক ধরনের গণদাবি ছিল মানুষের, সেইটাকে আওয়ামী লীগ আবার ক্যাপিটালাইজ করছে, পরবর্তীতে শাহবাগ হইল, এবং সেইখান থেকে যে এই ট্রাইব্যুনাল গঠিত হইল, সেই ট্রাইব্যুনাল বেশ কয়েকজন যুদ্ধ অপরাধীকে সর্বোচ্চ সাজাও দিল, কয়েকজনের ক্ষেত্রে ভিন্ন ধর্মীয় অবজারভেশনও আসলো। রিসেন্টলি একজন দেখলাম যে কি যে খালাস পেয়ে গেল মৃত্যুদণ্ডের রায় থেকে। এই ট্রাইব্যুনালের রায়গুলোকে আমরা যদি একদম সাদা চোখে দেখতে চাই, তাহলে এমন কিছু বিষয় আমাদের চোখে ধরা পড়ে যেটা স্রেফ এটা কি বলবো, যে এটা কি ধরনের ত্রুটির আওতায় পড়ে আমি ঠিক জানি না। এই বিষয়গুলো নিয়ে কিছু বলবো নাকি? আচ্ছা, এইখানে আসলে রিসেন্ট যা ঘটতেছে, এই যে এখান থেকে আমাদের শিক্ষা নিয়ে আসলে অনেক মামলা আছে। হ্যাঁ, যে সবচেয়ে বড় যদি বিষয়টা বলি, যেটা হয়তো পরে আরো আমরা আলাপ করতে পারবো, যে বিচারের দাবি কেমন ও বিচারের উপলক্ষ হয়ে উঠতে পারে, এইটা আসলে মনে হয় বাংলাদেশের ইতিহাসে আমরা দেখে ফেলছি। যুদ্ধ অপরাধীদের বিচার চাই কিংবা হচ্ছে ৭১-এ যারা হচ্ছে সৈনিক জড়িত তাদের বিচার চাই, এটা নিয়ে বাংলাদেশের ৮০-র দশক থেকে বাংলাদেশের সিভিল সোসাইটিতে এক ধরনের আন্দোলন সংগ্রাম আছে। ৯০ দশকে আমরা দেখছি যে গণ আদালতের মাধ্যমে এটা আসলে তুঙ্গে উঠছে। এই আন্দোলনটাকে বেসিক্যালি এই যে নাগরিক সমাজের
এই যে বিচার, তার তো 71 নিয়ে এখন যেমন ধরেন, এখন যখন শেখ হাসিনা যখন বলেন যে হচ্ছে কিছুই হয়নি কিংবা দায় অন্যকে দেন, তখন আমাদের যেমন রাগে খুবে ওঠে, 71-এর প্রজন্মের জন্য ঠিক সমান ছিল, আরো বেশি ছিল আসলে। ফলে নাগরিক সমাজের তার বিচারের যে আকাঙ্ক্ষাটা, তার নাটক সিনেমা থেকে সব জায়গায় যেটা ফুটে উঠছে, সেই আকাঙ্ক্ষা সেটা আসলে ক্যাপিটালাইজ করছিল হচ্ছে আওয়ামী লীগ। সেটা আমরা যেভাবেই বলি না কেন, কিন্তু খুব দুর্দান্ত কায়দায় এটাকে আওয়ামী লীগ আসলে তার বক্তব্যের মধ্যে কিংবা তার দলীয় বয়ানের মধ্যে সে আত্মস্থ করে ফেলে। আবার আরেকটা কাজ করে সে নানাবিধ প্রতিষ্ঠানকে তৈরি করার মাধ্যমে তার এই বয়ানটাকে আবার হচ্ছে সে নাগরিক সমাজের মধ্যে পুশও করে। ফলে এটা আসলে দুই দিক থেকে ঘটনা। হ্যাঁ, যে একদিকে হচ্ছে নাগরিক সমাজের জনপ্রিয় দাবিগুলোকে সে যেভাবে আত্মস্থ করতে পারছে বুদ্ধিবৃত্তিক কষ্টর দ্বারা, তার তো হিউজ অ্যামাউন্ট অফ ইনভেস্টমেন্ট ছিল, তার হিউজ অ্যামাউন্ট অফ বুদ্ধিবৃত্তিক লোকজন ছিল। আবার অন্যদিকে সে নানাবিধ প্রতিষ্ঠানের মধ্য দিয়ে এগুলো হচ্ছে পুশও করছে। এর একটা চূড়ান্ত পরিস্থিতি আমরা দেখি যে আসলে শাহবাগে আইসা। কিন্তু ধরেন এই বিচারটা যখন হচ্ছে কিংবা বিচারের যখন আলাপটা উঠতেছে, যেভাবে আসলে এখানে হাজির হয়েছে, এখানে আমাদেরকে আমাদের নাগরিক সমাজের যাবতীয় দুর্বলতাগুলো, তার যে একটা আকাঙ্ক্ষা ছিল বিচারের, এটা যেমন সত্য, ঠিক তেমনি তার আকাঙ্ক্ষার মধ্যে যে দুর্বলতাগুলো ছিল সেটা আরো স্পষ্ট হয়ে ওঠে একদম। যেমন হচ্ছে এত বেশি আমি বিচার চাচ্ছি, কিন্তু আমি এত বেশি ন্যাশনালিস্টিক ফারবার থেকে বিচারটা চাচ্ছিলাম, যেটা আবার খুবই ক্ষতিকর। এবং এইগুলো আসলে রায়ে কেমনে ধরেন হচ্ছেন স্কাইপি কেলেঙ্কারির মতো একটা ভয়াবহ ঘটনা ঘটে যাচ্ছে, এইরকম একটা স্পর্শকাতর আন্তর্জাতিক যে বিচার কিনা হচ্ছে 50 বছর, এটা আরো বেশি মানে ঘটনা ঘটার 50 বছর পরে হচ্ছে। দ্যাট মিনস আমাকে আরো সচেতন হওয়া উচিত ছিল। হ্যাঁ, তো এবং এগুলো হচ্ছে আন্তর্জাতিক অপরাধের এক একটা বিচার কিংবা এই যে ইন্টারন্যাশনাল ল অনুযায়ী যেগুলো করা হয়, এগুলো দীর্ঘদিন লাগে। রুয়ান্ডায় দেখছি, ইয়েতে দেখছি, এবং এগুলো আসলে নানাবিধ স্ট্যান্ডার্ড ফলো করতে হয়। হ্যাঁ, কারণ হচ্ছে এগুলো খুবই জটিল কেস থাকে। তো এই ধরনের অপরাধের বিচার করতে যাচ্ছেন, সেখানে হচ্ছে আমরা দেখলাম যে স্কাইপি কেলেঙ্কারির মতো ঘটনা ঘটলো। কিন্তু অদ্ভুতভাবে আমাদের নাগরিক সমাজ তখনও সম্মতি উৎপাদন করে গেল, এটা সম্মতি উৎপাদন, ইভেন আমরা নিজেরাও হ্যাঁ এক ধরনের সম্মতি উৎপাদনের মধ্য দিয়ে গেছেন। আচ্ছা, আবার এটা হচ্ছে ধরেন একটা সিম্পল ঘটনা যে এটাও আমাদের আসলে চোখ খুলে নাই। আবার ধরেন অন্যদিকে আন্তর্জাতিক যে সংগঠনগুলো বারে বারে হচ্ছে বিচার নিয়ে প্রশ্ন তুলতেছিল, আমরা যদি খেয়াল করে দেখি বেসিক্যালি তারা কিন্তু বিচার চাচ্ছিল, কিন্তু আমরা মানে তখন মনে আছে যে 13-14 দিকে এমনভাবে বলা হচ্ছিল যে তারা সবাই বুঝি বাংলাদেশ নিয়ে একটা ষড়যন্ত্র করতেছে। বাট বেসিক্যালি তারা বলতেছিলেন যে আসলে বিচারটা যেন আন্তর্জাতিক মানের হয়, এবং এখানে এমন একটা জিনিস আছে, তারা আসলে প্রধানত মৃত্যুদণ্ডের সমালোচনাটা করতেছিলেন। কারণ অ্যামনেস্টি থেকে খোদ ইন্টারন্যাশনাল থেকে খোদ শুরু করে অধিকাংশই মানবাধিকার সংগঠনগুলো মৃত্যুদণ্ডকে কিংবা ক্যাপিটাল পানিশমেন্টকে মানবাধিকার লঙ্ঘন বলেই দাবি করে, যে এটা আরেকটা মানবাধিকার লঙ্ঘন। ফলে যখন এখানে ফাঁসির রায় দেয়া হচ্ছে কিংবা ফাঁসির দাবি করা হচ্ছে এবং ফাঁসি দিয়ে দেওয়া হচ্ছে, তখন আসলে আন্তর্জাতিক সংগঠনগুলোর থেকে মারাত্মক প্রতিক্রিয়া আসে। এই প্রতিক্রিয়াগুলোকে আমরা তখন পাঠ করছি আসলে কোন জায়গা থেকে, যে এরা তো আসলে এদেরকে বুঝি জামাত কিনে ফেলছে, হ্যাঁ, এবং এরা বুঝি বাংলাদেশ নিয়ে একটা ষড়যন্ত্রে মেতে আছে। দ্যাট ওয়াজ এ নেগেটিভ, হ্যাঁ, খুবই শক্তিশালী নেগেটিভ ছিল। আবার ধরেন রায়ে আপনি আসেন, আপনি রায়ের যদি ভাষা দেখেন, এটা আসলে এখানে বলার নাই, কিন্তু হচ্ছে ধরেন এটা খুব দেখানোই সম্ভব যে রায়ের ভাষাগুলো এত বেশি জাতীয়তাবাদী ছিল। আমি জাস্ট ছোট একটা নমুনা বলি, যে রায়ের এক জায়গায় ধরেন আমাদের এখানকার জাতীয়তাবাদী মানে জাতীয়তাবাদের মধ্যে অনেক স্কুল আছে। আমি জাস্ট মোটা থেকে যে ডিসকোর্সটা ধরেন 90 পরে খুব জনপ্রিয় 80 দশক থেকে, সে আসলে ধরেন কিভাবে দেখে, ধরেন 47 থেকে 71 পর্যন্ত আমাদের এই পুরো যাত্রাটাকে সে দেখে যে 47 সালে আসলে ভারত ভাঙ্গার দুইটা দেশ হইছে, একটা হচ্ছে ইসলামী প্রজাতন্ত্র পাকিস্তান আর একটা হচ্ছে সেকুলার ভারত। মানে এটাই হচ্ছে তার কল্পনা আসলে, এইভাবে সে ভাবতে পছন্দ করে, এইভাবে সে ভাবতে পছন্দ করে। আমি অন্য একটা লেখাতে কয়েকদিন দেখিয়েছি যে আসলে এই ভাবনাটা কেমনে তৈরি হয়েছে এখানে। এটা বেসিক্যালি খোদ আমাদের জাতীয়তাবাদী যারা নেতা ছিলেন তাদের ভাবনার সাথে এখানে একটা ফারাক আছে, তারা আসলে এইভাবে ভাবে। কিন্তু ধরেন এই যে বড় ডিসকোর্সটা, এখানে তো ধরেন হিস্টোরিক্যাল ভুল আছে। যেমন পাকিস্তান ইসলামী প্রজাতন্ত্র হয়েছে বেসিক্যালি 56 সালে, 74-এর পরে এসে ভারত সেকুলার রাষ্ট্র হচ্ছে, মানে সেকুলারিজম তার সংবিধানে ঢুকতেছে। কিন্তু ধরেন এই যে ন্যারেটিভটা, এত বড় ব্লান্ডার আমাদের রায়ে ঢুকে পড়ছে, প্রত্যেকটা রায়ে আমাদের রায়ে রীতিমতো এরকম বলে ফেলছে যে 47 সালে দুইটা দেশ ভাগ হয়ে ইসলামী প্রজাতন্ত্র পাকিস্তান হয়েছে এবং সেকুলার ভারত হয়েছে। বাট এটা যদি মিনিমাম মানে হিস্টোরিক্যাল একদম হিস্টোরিক্যাল ট্রুথের দিকে যদি থাকতেন, তাহলে আসলে এটা দাবি করতে পারতেন না। কারণ 47 সালে আসলে
এইরকম হয় মানে এই রায়টা যদি একদম মানে এই যে ধরেন এনি থার্ড পারসন যদি খুলে একদম বলতে পারতেন যে পাকিস্তান হইছে ভারত হইছে, কিন্তু এই যে দুটোর আগে দুইটা ইডিওলজিক্যাল টার্ম যুক্ত করা বেসিক্যালি, এটা তো বেসিক্যালি করা হয়েছে যে এই যে আমার যে কল্পনাটা যে ভারতকে সেকুলার রাষ্ট্র হিসেবে কল্পনা করা, পাকিস্তানকে ইসলামিক প্রধান হিসেবে কল্পনা করা, এমন ভাবে আমার মাথায় এটা আছে যেটা যাচাই করতে হবে, এটা আমার মাথায় নাই। হ্যাঁ, এটা একটা খুব সিম্পল একটা আমি উদাহরণ দিলাম আসলে যে আমাদের বক্তব্যগুলো কতটা ইয়ে ছিল। তদন্ত প্রক্রিয়ার মধ্যে আসলে আমাদের এখানে এত বড় বড় ধরেন গলত ছিল। দেখুন সবার আসলে পরিচয় নিয়ে এত প্রশ্ন উঠে কেন, এই কাদের মোল্লা সেই কাদের মোল্লা না, এই সাইদি সেই সাইদি না। এর মানে হচ্ছে আসলে বেসিক্যালি তদন্ত প্রক্রিয়ার মধ্যে এগুলোর মধ্যে সিরিয়াস কিছু গলদ আছে আসলে। মানে এখানে প্রত্যেকের এক্সেপ্ট গোলাম আজমের নিজামী আসলে আপনি দেখবেন যে প্রত্যেকের পরিচয় নিয়ে ডাউট তৈরি হচ্ছে। তো এরকম সেন্সিটিভ কেসে যদি এটা হয় থাকে তাহলে তো এটা খুব মানে বড় বিপদ। এখন ওই যে সেফ হোম থেকে সাক্ষী হারায় যাওয়ার ঘটনা, একদম একদম গুম থেকে মানে ধরেন এই আমি প্রথমত বিচার করতেছিলাম সেন্সিটিভ কেসের বিচার, কিন্তু সেই বিচারের সাথে আরো অজস্র লেভেলের যে অনিয়মগুলো থাকলে আসলে আপনার ধরেন যে কোনো বিচারই ঝুলে যায়, সেই ধরনের বড় বড় অনিয়ম এখানে ঘটে যাচ্ছে। হ্যাঁ, আবার হচ্ছে এখানে গুমের মতো ঘটনা ঘটে যাচ্ছে বিচারকে কেন্দ্র করে। ফলে যেটা হইছে আমাদের হলো না রায় হওয়ার আগে রায় ফাঁস হয়ে গেল, হুবহু ফাঁস হয়ে যাওয়া। ফলে এখানে অন্য জিনিস আপনি চিন্তা করে দেখেন একবার যে বাংলাদেশের জনগণের সামনে একটা ঐতিহাসিক সুযোগ আসছিল যে যুদ্ধ অপরাধ কিংবা মানবতার বিরোধী অপরাধের বিচার করা এবং ন্যায় বিচার করা। আমি বিচার বলতে শুধু বিচার বোঝাচ্ছি না, আমি একটা ইনসাফ বোঝাচ্ছি। একটা ইনসাফ কায়েম করা, ৭১-এর যে ভায়োলেন্স তার যে ভিকটিম, সেই ভিকটিমের প্রতি একটা ইনসাফ কায়েম করা একটা সুযোগ আসছিল। কিন্তু আওয়ামী লীগ আসলে বেসিক্যালি সেই সুযোগ থেকে বাংলাদেশের জনগোষ্ঠী হাতছাড়া করছে। হাতছাড়া করে শুধু হাতছাড়াই করে নাই, সে বরঞ্চ আমাদেরকে আরেক ধরনের ভায়োলেন্সের মধ্যে প্রবেশ করা হয়েছে। মানে খেয়াল করে দেখেন আপনি, আমাদের দাবি ছিল ইনসাফ, সেই ইনসাফকে ব্যবহার করে আওয়ামী লীগ একটা ভয়াবহ বেইনসাফির রাষ্ট্র কায়েম করছে। বিচার প্রক্রিয়া খেয়াল করে দেখেন, চিহ্নিত অপরাধীদের বিরুদ্ধে যদি আপনি ভুল প্রক্রিয়া বিচার করে ফেলেন তাহলে কিন্তু সে আসলে এক ধরনের মজলুম হিসেবেই হাজির হয়। সো এইটা একটা ঐতিহাসিক নজির হয়ে গেল যে এক জালিমের বিচার করতে গিয়ে বিচার প্রক্রিয়ার ত্রুটির কারণে সেই জালিম হচ্ছে মজলুম আকারে হাজির হইল আমাদের কাছে। এবং হচ্ছে আওয়ামী লীগ আসলে বাংলাদেশের এই সবচেয়ে বড় ক্ষতিটা করে গেছে বিচার প্রক্রিয়ায়, যে বেসিক্যালি আমরা যে এই যে চক্রের মধ্যে পড়ছি, আমরা আসলে এখনো জানি না এই চক্র থেকে আমরা কিভাবে উঠতে পারি। এবং আপনি খেয়াল করে দেখেন এখনো যে আমরা বের হইতে পারবো না কিংবা আমরা যে পারতেছি না, তার নমুনাটা কি? নমুনা হচ্ছে ধরেন এখনো যখন আইসিটির প্রসিকিউটর হিসেবে তাজুল ইসলামকে নিয়োগ দেওয়া হলো, উনি খুব বিজ্ঞ লোক সবাই জানেন, কিন্তু বার্গম্যান থেকে শুরু করে দেখবেন যে অনেকে সমালোচনা করতেছে যে এটা তো কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট বটে। কিন্তু এই ঘটনা তো দেয়া হয়ে গেল এখানে। এইরকম একটা সেন্সিটিভ জিনিসে যদি এই ঘটনাটা ঘটে তাহলে আসলে এর আউটকামও কিংবা এর চেহারাও কি হতে পারে আমরা আসলে তো কল্পনা করতে পারি। এবং এখানে দেখেন দুইটা ঘটনা ঘটছে, একটা হচ্ছে বিচার বিভাগের যে রাজনীতিকরণ, তারও আরেকটা নজির আসলে এই যে এটিএম আজহারুল ইসলামের এই ইয়েতে আমরা দেখলাম। ধরেন তার মানে হচ্ছে ধরেন রাজনৈতিক পট পরিবর্তন হলেই এখানকার আদালতের রায় সে যত বড় ক্রিমিনাল হোক না কেন কিংবা যত বড়ই ক্রাইম হোক না কেন, দেখবেন যে আসলে ফাঁকফুকর বের হয়ে যাচ্ছে। তো সেই জায়গা থেকে বলতে পারি যে আসলে আমরা আবারও আরেকটা দুষ্টু চক্রের মধ্যে। এবং একই সাথে এখানেও কি ঠিক একই বিষয়টা দেখতেছি না, যেরকম শাহবাগ আন্দোলনের সময় ওই যে যেই কথাটা বলা হতো একটা ফাঁসির জন্য পাগল হয়ে গেছে, বা যে এই যে আমাদেরকে আসলে প্রতিশোধ নিতে হবে, এটার মানে বিচারের উদ্দেশ্য তো নিশ্চয়ই প্রতিশোধ না। মানে এটা হয়তো আমি আজকে এখন এখানে বলতেছি, আমি তো দীর্ঘদিন এই কথা বলতে রাজি হই নাই যে বিচার উদ্দেশ্য প্রতিশোধ না। আবার এখনো আমি কি সেই একইভাবে ভাবতেছি কি না, সেই কারণেই মানে এই যে আলাপটাতে মানে একটু টেকনিক্যালিটির আলাপগুলোতে ঢুকতে চাই যে এই যে শেখ হাসিনার বিরুদ্ধে 200 মামলা হয়ে গেছে, এবং এখানে বহু মামলা এমন সব মামলা যে মামলাগুলো ঠিক এই আজহারের ক্ষেত্রে আমরা যেরকম দেখতেছি, মানে আমি একটা জিনিস খুব ভালো করে ফলো করলাম যে এমন অনেক সাক্ষী যে আজহারের মামলায় তাকে হয়তো দেখছে যে এখানে হত্যা করা হয়েছে, সে আবার এখন একটা ইন্টারভিউতে বলতেছে যে কি আমাকে আসলে ড্রাইভ করা হয়েছিল বা গুম করা হয়েছিল, জোর করে নিয়ে গিয়ে সাক্ষ্য দেওয়া হয়েছে। আবার এখন আমি যখন হাসিনার বিরুদ্ধে একটা গাড়ি পোড়ানোর মামলা দিতেছি যে নিউ মার্কেটের সামনে একটা গাড়ি পুড়াইছে, কে জানে 10 বছর পরে একটা লোক হাজির হয়ে বলবে যে কি যে এই সাক্ষ্যটা আমি আসলে ভুল দিছি। এই যে প্রক্রিয়াগতভাবেই আমরা কি এই মানে একই পদ্ধতিতে এই যে হাজার হাজার মামলা দেওয়া, সেই মামলার সাথে কোনো ধরনের সংযোগ নাই যেটা একদম সাদা চোখে বোঝা যাইতেছে। আমরা আসলে পরিস্থিতিতে পড়ে গেছি বলা যায়। এই যে ধরেন হাজার হাজার মামলা, শুধু হাসিনার নামে না, আপনি আসলে এমন অজস্র লোকের নামে মামলা করছেন, কালচারাল অ্যাক্টিভিস্টের নামে মামলা করছেন, সবাইকে আপনি হত্যা মামলা দিচ্ছেন।
সো এই সব কিছুতে আসলে খুদ বিচার প্রক্রিয়া নিয়েই এক ধরনের সন্দেহ ওটা স্টার্ট হবে আসলে। ফলে এটা এমন না যে আমরা পড়তে যাচ্ছি, আমার মনে হয় যে এখানে পড়ে গেছি। একটা হচ্ছে প্রথমত এখানে এত বেশি ধরেন এই যে সম্প্রতি জ্যোতির্ময় বড়ুয়া বললেন যে একটা ভয়াবহ কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট আছে এখানে ইয়েকে নিয়োগ দেওয়ার মাধ্যমেই, তাজুল ইসলামকে নিয়োগ দেওয়ার মাধ্যমেই। তো এখন ধরেন হচ্ছেন এই প্রশ্নটা কিন্তু সামনে আসবেই আসলে, এটা আমরা কোনোভাবে এড়াইতে পারবো না যে ধরেন হচ্ছেন একজন আগে ওই দলের ইয়ে ছিলেন, হ্যাঁ, এখন তিনি আবার এই দলের বিচারের সময় আবার তিনি এই পক্ষের প্রসিকিউটর। আপনি যদি বলেন যে না এটা সম্ভব, কিন্তু এটা তো বেসিক্যালি মানে এত বড় ব্ল্যান্ডার আসলে এইরকম সেন্সিটিভ কেসগুলোতে আমরা আগে ঘটাই ফেলছি। পাণ্ডিত্য নিয়ে কিংবা ওনার প্র্যাকটিস নিয়ে কোনো কোয়েশন নাই, কিন্তু এই ঘটনা তো এখানে ঘটে গেছে আসলে। ইভেন এটা দেখবেন যে ডেভিড বার্গম্যান আসলে এটা সমালোচনা করছেন এই ঘটনার। এটা হচ্ছে একটা বড় ইস্যু যেটা হচ্ছে সামনে আমাদের জন্য একটা বিশাল প্রশ্ন হাজির করতে যাচ্ছে আর কি। 2 নম্বর হচ্ছে আমরা যেভাবে ধরেন নিষিদ্ধের আলাপ উঠতেছে, যেভাবে আসলে বিচারের আলাপ উঠতেছে, কিংবা যেভাবে আসলে এই যে আমরা দেখলাম যে একদম খালাস পেয়ে যাওয়া, এই পুরো প্রক্রিয়ার দিয়ে যেটা হচ্ছে খুব স্পষ্ট হচ্ছে, এটা হচ্ছে আসলে এই ধরনের এই ট্রাইব্যুনালগুলোর যে বিচারিক মানে যে ধরনের রাজনীতিকরণ শুরু হয়েছিল সেটা সম্ভবত কন্টিনিউ হবে আসলে। তাহলে এটা যদি হয়ে থাকে তার মানে হচ্ছে আমরা অনুমান করতে পারি কিংবা আমরা আশঙ্কা করতে পারি যে আমাদের জন্য লড়াইটা আসলে আরো কঠিন। আমরা আসলে আমাদের অতীতের ভুলগুলো থেকে আমরা হয়তো এখনো শিক্ষা নিতে পারতেছি না। এবার একটু তাহলে জামাতে তো অনেকক্ষণ থাকলাম, এবার অভ্যুত্থানের আগের সময়টাতে একটু ফিরে যায়। আমার অবজারভেশনে আর কি যে জুলাই অভ্যুত্থানের আমার কাছে মনে হয় যে কি সবচেয়ে শক্তিশালী যে জায়গাটা ছিল এটা হইতেছে যে কি সব বর্গের একটা বিন্দুতে নাইমা আসা। মানে এইখানে আস্তিক নাস্তিক ইস্যু ছিল না, ডান বাম ইস্যু ছিল না, এবং এটা আসলে খুব ফেরি টেইলের মতো যে তা না, দীর্ঘদিন ধরেই এখানে একটা ফ্যাসিবাদ বিরোধী মুভমেন্ট, এবং আমরা আসলে আমাদের মানে না পারতে আমাদেরকে এইটা করতে হয়েছে। আমরা এখানে জানি যে বামপন্থীদের ডিজিটাল নিরাপত্তা আইনের বিরুদ্ধে দীর্ঘদিনের একটা সংগ্রাম ছিল, এরপরে ওই যে ভাত চাল ডালের স্বাধীনতা সহ বিভিন্ন ইস্যুতে এখানে সক্রিয় ছিল তারা। আবার এখানে ডানপন্থীদের শাপলার পর থেকে দীর্ঘদিন ধরে এখানে একটা সংগ্রামী ভূমিকা আছে। আমরা জুলাইতে যে পথে সবাইকে একসাথে থাকতে দেখছি এবং বর্গ ভুলে গিয়া এই ফ্যাসিস্টের পতনটাই গুরুত্বপূর্ণ, এইভাবেই একটা মকসুদে গিয়ে এটাকে পতন ঘটানো হয়েছে। এটা তো খুব ভালো একটা বিষয় ছিল। এবং এরপরে যেটা এই যে আমরা প্রায়ই আলাপটা করি না যে এই অভ্যুত্থানের পরের 3টা দিন যে কোনো স্টেট নাই, কিন্তু মানুষ কিভাবে পুরো দেশটাকে আগলায় রাখলো। সমস্যাটা হচ্ছে আজকে 9 মাস পরে এসে যখন আলাপ করতে যাচ্ছি তখন আমরা দেখছি প্রকটভাবে সেই বর্গগুলো কিন্তু আবার উপস্থিত হয়ে গেছে। তো এইটারে কি আসলে মানে কোনোদিন কি সম্ভব না যে বাংলাদেশের এত ছোট একটা দেশ, এত লিনিয়ার পলিটিক্স, এখানে আমরা আসলে একটু মিলেমিশে থাকতে পারি? আচ্ছা, প্রথমত হচ্ছে নানা মত কিংবা নানা ইয়ে যে দেখা দিবে, ফারাক দেখা দিবে, এইটাকে আসলে স্বাভাবিক হিসেবে ধরে নেওয়াটাই আমাদের বিশ্লেষণের জন্য ভালো। তাহলে আমরা কোনো ইউটিউবের খপ্পরে পড়বো না, কারণ এই টাইপের খপ্পরে আমরা ইয়েতেও পড়ছি 71-এর পরে দেখবেন যে প্রচুর বিশ্লেষণ আছে যে 71-এর পর আমাদের ইয়ে ভেঙে গেল, আমরা নানা পার্টি দেখা দিল, আমরা সবাই এক হইতে, মানে আমার মনে হয় যে এই ধরনের ইয়ের মধ্যে একটা ইউটিউবে কল্পনা করে যে আমরা বুঝি সবাই এক ধরনের হবো, বাট বেসিক্যালি হবে না। আমরা একটা স্পেসিফিক কারণে ধরেন জুলাইয়ের আগে যে নানা দল নানা মত শেখ হাসিনার বিরুদ্ধে মুভমেন্ট করতেছে, বাট এক একজনের তো দাবি দেওয়া এক এক রকম ছিল। একটা স্পেসিফিক মুভমেন্টে সেটা এক হয়েছে, সেখানে আমরা একটু পরে আসি। কিন্তু ধরেন ঘটনাটা ঘটে যাওয়ার পরে দেন তো আবারও যার যার পলিটিক্স নিয়ে হাজির হবে আসলে। সো আমি আসলে এতে মোটেও বিচলিত না, বরঞ্চ আমি আসলে আনন্দিত যে হচ্ছে এই যে নানাবিধ তর্ক সোশ্যাল মিডিয়া বলেন সব জায়গায় উঠতেছে, যে তর্কগুলো দীর্ঘদিন যাবৎ নানাবিধ আইন কানুন দমন পীড়নের ভয়ে চাপা পড়েছিল, সেগুলো দেখা দিচ্ছে। তো এটা হোক, এই তর্কগুলো হওয়াটা খুবই ভালো, এটা সতেজ কিংবা সজীবতার লক্ষণ আসলে। এখানে একদম ঐক্যমত্যের কথা যে বলি, এর মানে এই না যে আমি মতাদর্শ ভুলে ঐক্যমত্য, আসলে যার যার মত যার যার রাজনীতি থাকবে। ঐক্যমত্যের জায়গাটা হচ্ছে বেসিক্যালি কয়েকটা জায়গায়, এটা হচ্ছে যে স্টেটটা কেমনে ফাংশন করবে, সেইখানে এক ধরনের প্রিন্সিপালগত ঐক্যমত্যের জায়গা, এইটা বেসিক্যালি বুঝি আমি বুঝি না যে ঐক্যমত্য বলতে আমি আমার মত পথ কিংবা আমি আমার মতাদর্শ তুই তোমার মতাদর্শ ভুলে আমরা আসলে একই রাজনীতি করবো, বুটো এটা বলি। এই ধরনের কোনো অথরিটিয়ান আসলে কোনো ধরনের ঐক্যমত্য হয় না আসলে। ফলে এটা যে হওয়ারই কথা ছিল, মানে এটা যদি কেউ কল্পনাও করে থাকেন যে আসলে এটা হবে না, এটা আসলে ভুল। যেইটা আসলে ধরেন আপত্তিকর কিংবা যেটা আসলে ধরেন আমরা বলতে পারি আশঙ্কাজনক, সেটা হচ্ছে এমন কিছু বর্গের আবির্ভাব যে বর্গগুলো বেসিক্যালি আপনাকে এর আগে ইউজ করা হইতো কিংবা এটাকে ইউজ করে পলিটিক্যাল কিলিং কিংবা হচ্ছে যে কোনো ধরনের হত্যাকাণ্ডকে জাস্টিফাই কিংবা হচ্ছে বদযোগ্য করে ফেলা, কিংবা আমি যদি অন্যভাবে বলি বিদ্বেষমূলক,
এইটার হচ্ছে পুনরাবির্ভাবটা হচ্ছে আমাদের জন্য আশঙ্কাজনক। এইখানে আসলে বিএনপির পলিটিক্স করবে এই মুহূর্তে, এনসিপির পলিটিক্স করবে, জামাতের পলিটিক্স করবে, বামপন্থীদের পলিটিক্স করবে, এটাই হচ্ছে নর্মাল। আমাদের ঐক্যমতের জায়গা হচ্ছে আমরা সরাসরি পলিটিক্স করবো, আমরা কাউকেই আসলে বধযোগ্য কিংবা মৃত্যুর যোগ্য করে তুলব না, এটা হচ্ছে একদম বেসিক লাইন। কিন্তু আমরা আসলে বেশি আশঙ্কাজনক এইখানে যে আমরা জুলাই পরে দেখতে পেলাম যে আসলে নানাবিধ বর্গকে ধরেন হচ্ছেন তার বেসিক নাগরিক অধিকার সেখান থেকে বঞ্চিত করার জন্য উঠে পড়া লাগতেছে। যেমন মাজার ভাঙ্গা ধরেন আপনি, হ্যাঁ, মাজার ভাঙ্গার ঘটনা। তারপর হচ্ছে আপনাকে যে কাউকে ইসলাম বিদ্বেষী বলে তাকে চাকরিচ্যুতি করার ঘটনা, সম্প্রতি একটা ইভেন্ট আমরা দেখতেছি চলতেছে। সো এইখানে আমরা কি দেখতে পাচ্ছি? এখানে খেয়াল করে দেখেন আসলে নট যে মত পথের তর্ক বিতর্কের মধ্যে সীমাবদ্ধ নাই, এটা আসলে মানববন্ধনের মধ্যে সীমাবদ্ধ নাই। এখানে আসলে বিদ্বেষমূলক এবং হচ্ছে রীতিমতো হচ্ছে আপনার এখানে তার নাগরিক অধিকার হরণ করার মতো আসলে ঘটনা ঘটতেছে। এইটা হচ্ছে আসলে আশঙ্কাজনক। 2 নম্বর বিষয় আসি, মানে এইটা হচ্ছে আমি আসলে নুক্তা দিলাম। মূল যদি প্রশ্নে আসি যে জুলাইয়ে যে আসলে যেটা ঘটলো, এখানে একটা বড় জায়গা ছিল কি ধরেন এটার ভাষা। এখন জুলাইয়ের আগে ধরেন বামপন্থীদের মুভমেন্ট আছে, ডানপন্থীদের মুভমেন্ট আছে, ধরেন মোদি বিরোধী আন্দোলন, বামপন্থীদের সুন্দরবন আন্দোলন, অজস্র মুভমেন্ট আছে। এই সবগুলো মুভমেন্ট আসলে শেখ হাসিনা বিরোধী নানাবিধ রেটরিক সবসময় তৈরি করে যাচ্ছিল। হ্যাঁ, রেজিম বিরোধী বিএনপির দীর্ঘদিনের মুভমেন্ট আছে, ঠিক আছে, নানা স্তরের। আমি আসলে কারো মুভমেন্টকেই কিংবা কারো কোনো জায়গায় ডিজিটালাইজ করে কিংবা হচ্ছে আপনার কম ছোট করে দেখার আসলে কোনো মানে নাই। হ্যাঁ, বরঞ্চ এইগুলো সবগুলো চোখের সামনে রাখলে আমাদের বিশ্লেষণ কিংবা আমাদের আসলে ভূমিকা আমাদের সবকিছুতে সহজ হয়। মানে আকাশ থেকে কোনো ঘটনা আসলে নেমে পড়ে না, তার একটা দীর্ঘ সিলসিলা থাকে, তার একটা দীর্ঘ প্র্যাকটিস থাকে। এখন খেয়াল করে দেখেন শাহবাগ শাপলার পরে আসলে বেসিক্যালি যেটা হয়েছিল যে এখানে প্রচুর পরিমাণ চক্র গড়ে উঠে, চিন্তা চক্র বলেন, পাটচক্র বলেন, গড়ে উঠে, যেখানে বেসিক্যালি শাহবাগ এবং শাপলার এই যে দুটো এক্সট্রিম বাইনারি যে জায়গাটা তৈরি হয়েছিল, সেখানের এক ধরনের মেলবন্ধনের জায়গা ঘটে। মানে শাহবাগ থেকে লোকজন মানে যারা হচ্ছে শাহবাগ বলে পরিচিত ছিলেন তারাও আসতেছেন তাদের অবস্থান থেকে সরে, শাপলার অবস্থান থেকেও সরে আবার লোকজন আসতেছেন। এইখানে এক ধরনের মিলমিশের জায়গা আসলে তৈরি হয়েছিল। সেটা বলতে পারেন যে বোধচিত্ত, রাষ্ট্রচিন্তা, ভাববৈঠকি, হ্যাঁ, ইভেন হচ্ছেন নাহিদ ইসলামও বলছিলেন যে পাটচক্র থেকে কিভাবে তাদের গণঅভ্যুত্থানটা হয়েছে। সো এরকম ঢাকা শহরে কিংবা ঢাকার বাইরে অজস্র পাটচক্র, অজস্র চিন্তাচক্র, অজস্র চিন্তা চর্চার আমরা আসলে নমুনা দেখি, যেখানে দেখবেন যে আসলে বেসিক্যালি আমরা যে ধরনের ক্যাটাগরাইজেশন শিখছিলাম কিংবা আমাদের কল্পনায় ছিল সেখান থেকে ভেঙ্গে লোকজনের মিলামেশাটা হচ্ছে। এই যে মিলামেশার ফলে যে ভাষাটা তৈরি হয়েছিল, এই অভ্যুত্থান আসলে ওইটার ভাষা ছিল। একটা স্পেসিফিক মুভমেন্ট এটা আসলে ক্লিক করে এসে, এটা আসলে দীর্ঘদিনের ওই বুদ্ধিভিত্তিক যে চর্চাটা, সেই চর্চার একটা আউটকাম বলা যেতে পারে। হ্যাঁ, এখন এসে আসলে যেটা হয়েছে যে সেই ঐক্যটা, সেই ভাষাটা এখনো এক্সিস্ট করে, কিন্তু দেখা যাচ্ছে যে এই যে পলিটিক্যাল রেটরিক, আমাদের দীর্ঘদিনের অভ্যস্ততা, আমাদের ভয়, আমাদের সব কিছু মিলায় দেখা যাচ্ছে যে আবারও সেই ধরেন বাইনারি যেটা কিনা এই যে বললাম যেটা নাগরিক অধিকার হরণের দিকে নিয়ে যায়, এই বাইনারিগুলো আবারও হচ্ছে, জ্যান্ত হচ্ছে। কিন্তু খেয়াল করে দেখেন এই বাইনারি দিয়ে আবার ওইটা বুঝে লাভ নেই। যেমন আমাকে কয়েকদিন আগে একজন বলতেছিলেন, যিনি হচ্ছেন শাহবাগে আসছিলেন, উনি বলছিলেন যে ভাই এই মুহূর্তে পিনাকি হয়ে গেছেন শাহবাগী, কিন্তু আমি নাকি হচ্ছে পিনাকি হয়ে গেছেন শাপলা, কিন্তু আমি নাকি হচ্ছেন এই মুহূর্তে শাহবাগী। আচ্ছা, কিন্তু 13তে কিন্তু উনি শাপলাতে আসছিলেন বেসিক্যালি। এখন দেখবেন আসলে শাহবাগ শাপলা আসলে আর ওই জায়গায় নাই যে আপনি শাপলাতে গেছেন কিনা, আপনি শাহবাগে মানে শাপলাতে গেছেন কিনা কিংবা শাহবাগে গেছেন কিনা। এখন আসলে এই জায়গায় সীমাবদ্ধ নাই, কারণ হচ্ছে আপনি শাহবাগে গেলেও আমরা আসলে এখান থেকে সরে এসেই অভ্যুত্থানের যে মাঠ, যে ময়দান, সেটা তৈরি হয়েছিল আসলে, যে সবাই সবার জায়গা থেকে সরে এসে। ফলে এখন দেখবেন আসলে যেভাবে ক্যাটাগরিগুলোকে উৎপাদন করা হচ্ছে, এটা বেসিক্যালি আসলে দেখবেন যে আপনার কিছু বৈশিষ্ট্য মনে হচ্ছে আমার পছন্দ না, কিংবা মনে হচ্ছে যে আমি যাকে শাহবাগ বলে কল্পনা করি তার সাথে মিলে, তো হচ্ছে এখন আপনি শাহবাগী হচ্ছেন। হ্যাঁ, আবার হচ্ছে ওইদিকে ধরেন আপনি শাপলা হচ্ছেন। এখন দেখেন সম্প্রতি আবার হচ্ছে ধরেন অন্যরা গিয়ে হচ্ছে শাহবাগে মুভমেন্ট করতেছেন, তারা কিন্তু আবার বলা হচ্ছে যে তারা আসলে কোন শাহবাগী হবেন তাহলে। হ্যাঁ, এটা তো ক্যাটাগরি আরো জটিল হচ্ছে। তার মানে হচ্ছে শাহবাগে এখন আসলে আর শাহবাগে 13তে গেছেন কিনা, শাপলাতে 13তে গেছেন কিনা, এটার মধ্যে আসলে সীমাবদ্ধ নাই আসলে বেসিক্যালি। এটা আসলে একদম একটা অ্যাবস্ট্রাক্ট কিংবা আরেকটা ট্যাগিং এ পরিণত হয়েছে, আরেকটা তকমাতে পরিণত হয়েছে। হ্যাঁ, অভ্যুত্থান থেকে যদি আমরা কয়েকটা জিনিস শিখতে পারি, ধরেন সবচেয়ে বড় শিক্ষাটা ছিল হচ্ছে বেসিক্যালি আপনি যদি পাওয়ার ট্রান্সফার না করে আপনি যদি লম্বা মেয়াদে ক্ষমতায় থাকতে চান, তাহলে পরিণতি কী হইতে পারে? আপনি যদি নিজের কবর খুঁড়েন না, আপনি পুরো জনগোষ্ঠীর কবর খুঁড়েন আসলে। এটা হচ্ছে 1 নম্বর শিক্ষা। 2 নম্বর যদি কোনো শিক্ষা থাকে, একদম ইমিডিয়েট শিক্ষা যারা বলে আর কি, আমরা খুব অন্তর্নিহিত জায়গায় না পৌঁছে, এটা হচ্ছে ট্যাগিং।
যে ট্যাগিং আপনি আজকে দিবেন সেই সেটা ট্যাগিং আপনার কাছে আপনাকে খেয়ে ফিরবে। ফেলবে আর কি। হ্যাঁ, ধরেন 18তে যখন রাজাকার বলা হচ্ছিল তখন যে ধরনের রিপারকাশন দেখা দিছিল, এইবার দেখলাম যে আরো বেশি রিপারকাশন দেখা দিচ্ছে। হ্যাঁ, সো এখন আজকে আপনি শাহবাগী বলে যদি হচ্ছে কোনো ধরনের জুলুমের আবর্তন করেন, তাহলে দেখবেন যে ওই শাহবাগ ক্যাটাগরিটা ধরেই সে আবার এটা প্রতিবাদ জানানো শুরু করবে। সো যদি আবারও এরকম যদি ক্যাটাগরিগুলো হয়ে ওঠে আমার জুলুমের এক ধরনের ইস্তেমাল করার বিষয়, তাহলে আমি বলতে পারবো যে, কিংবা আমরা অনুমান করতে পারি সামনে আবারও এগুলার আরেক ধরনের ব্যবহার আমরা দেখতে পেতে পারি। কোনস। আচ্ছা, আমাদের আলাপটা একটু গুছিয়ে আনি। একটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট হইতেছে যে এই যে রাজনৈতিক পরিসরে যে সহিংসতা, এই সহিংসতা বন্ধ করার জন্য তো একটা রিকনসিলিয়েশনের দরকার, কিন্তু এইটা হইতে পারে কিভাবে আসলে? ধরেন আমি বেশ কয়েকদিন যাবত এটা নিয়ে, তুইও জানিস, যে আলোচনা করতেছিলাম, কিংবা ছোটোখাটো লেখালেখিও করছি আর কি, কিংবা হচ্ছে কোনো জায়গায় হালকা একটু বলারও চেষ্টা করতেছিলাম। এটা হচ্ছে আমাদের মতো সোসাইটিতে এই মুহূর্তে বেসিক্যালি দরকার হচ্ছে ট্রানজিশনাল জাস্টিস, আচ্ছা, যার বাংলা আমি দিচ্ছিলাম যে ক্রান্তিকালীন ইনসাফ। আমাদের এখানে এই যে 50 বছর যাবত নানাবিধ সহিংসতা, মানে হেন কোনো পলিটিক্যাল পার্টি আসলে নাই, এক্সিস্ট করে না, যাদের হাতে কোনো না কোনোভাবে নাগরিকের রক্ত লেগে নাই আসলে। আপনি সেটা যে কোনো ফর্মই বলেন না কেন, কোনো না কোনো ফর্মে আসলে এটা হয়েছে। 71 বলেন, পরবর্তী পাহাড় বলেন, এখন এটা বলেন, কিংবা এর মধ্যবর্তী বিএনপি জমানায় বলেন, ক্রস ফায়ার বলেন। হ্যাঁ, সো এটা সবার হাতেই কোনো না কোনোভাবে দেখবেন যে রক্ত আসলে লেগে আছে। একটা বড় কারণ দেখবেন যে আসলে পাওয়ার ট্রানজিশন এখানে কখনোই পিসফুল ছিল না। বাংলাদেশের জনগোষ্ঠীর সবচেয়ে বড় আসলে দুর্ভাগ্য হচ্ছে এটাই যে গণতন্ত্রের জন্য তার এত বড় সংগ্রাম, এতদিনের সংগ্রাম, কিন্তু 71 একটা স্বাধীন রাষ্ট্র পাওয়ার পরও সে টানা 2বার আসলে সুষ্ঠুভাবে নির্বাচন দিতে, মানে ভোট দিতে পারে নাই। দেখা যায় যে ক্ষমতায় যায়, আমাদের সংকটটা কিন্তু ক্ষমতায় যাওয়া না, বেসিক্যালি যিনি যান তাকে নামাইতে পারি না। রক্তারক্তি ছাড়া তাকে নামানোর আমাদের আর কোনো কায়দা হাতে থাকে না। এবং দেখা যায় ওই সময়ে যারা মারা যান তারা যেন একটা অদ্ভুত বলিদানযোগ্য হিসেবে কাউন্ট হন, মানে এদের বিচার নিয়ে কখনো আলাপ হয় না আসলে। এটা হচ্ছে 50 বছরের হিস্ট্রিতে। জুলাইতেও আসে, ধরেন আমরা একইভাবে দেখলাম যে আরও বড় ধরনের ভায়োলেন্স দেখলাম সেখানে। এখানে হচ্ছে 5 তারিখের পরেরও কিছু ভায়োলেন্স আছে, 5 তারিখের আগের তো আর ভায়োলেন্স আমরা দেখছি। তাহলে এখন প্রশ্ন হচ্ছে, এই যে বিশাল ধরনের ভায়োলেন্স, কিংবা এই যে জুলাইয়ে যে ধরনের মেসিভ হিউম্যান রাইটস ভায়োলেশন দেখলাম, গ্রস লেভেল অফ হিউম্যান রাইটস, এগুলো আসলে আমরা কীভাবে মোকাবেলা করবো? কারণ এই ভায়োলেন্সগুলো তো শুধুমাত্র ভায়োলেন্স নেই, এটা হচ্ছে ট্রমাও রেখে যায় সমাজে। সমাজের নানা স্তরের মানুষের ইনভলভমেন্ট থাকে। হ্যাঁ, তো সবাইকে তো আপনি আসলে বিচার করতে পারবেন না। ফলে আমাদের জুডিশিয়াল বিচার যেমন দরকার, ঠিক তেমনি হচ্ছে নন জুডিশিয়াল কায়দায় আমাদের ইনসাফটা দরকার আসলে। এখন জুডিশিয়াল বিচার, আমরা আসলে বিচার বলতে যা এতদিন যা আলাপ করে আসতেছি বেসিক্যালি 71 থেকে শুরু করে এখন পর্যন্ত, এগুলো হচ্ছে বেসিক্যালি আপনার জুডিশিয়াল বিচারের আলাপই। হ্যাঁ, এই যে আইসিটিতে যে আলাপ সালাপ, কিন্তু ধরেন আপনি আসলে কতজনের বিচার করবেন এইভাবে? আরও তো বহু লোক আছেন, ধরেন সমাজে তো মানে আওয়ামী লীগের সাপোর্টার কিংবা হচ্ছে এখানে হেল্প করছেন অনজস্র লোক, আপনি কি সবাইকে আসলে ধরে বিচার করতে পারবেন? মানে এটা তো সম্ভব না। তাহলে আপনি, সে তো আবার এখানকার নাগরিক, তাহলে কি সমাজে আপনি এই ভায়োলেন্সটা রেখে দিবেন? আপনি ট্রমাটা কি রেখে দেবো? তাহলে আমি করবোটা কি? ফলে এইখান থেকে দরকার হচ্ছে বেসিক্যালি, আমি বলি যে আমাদের এক ধরনের নন জুডিশিয়াল জিনিসের দরকার। এটাই হচ্ছে বেসিক্যালি ট্রানজিশনাল জাস্টিস। যেমন এর একটা উপাদান হচ্ছে কি, যেমন হচ্ছে আপনার ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন তৈরি করা, যেখানে আসলে ভিকটিমের পার্সপেক্টিভ থাকবে। হ্যাঁ, এটা আসলে বিচারের চেয়েও আসলে, মানে আপনার জুডিশিয়াল যে সাক্ষ্য দেয় সেখান থেকে আসলে অনেক বেশ বড় একটা জিনিস। সেখানে হচ্ছে ধরেন আপনি একটা স্পেসও তৈরি করবেন যেখানে ভিকটিম যেমন বলবে, আবার হচ্ছে অনেক সময় ধরেন আপনি ধরেন একজন আওয়ামী লীগের বিরুদ্ধে সাক্ষ্য দিতে চাই, একজন আওয়ামী লীগের, তার বলার জায়গাটা কই আসলে? তার তো একটা স্পেস দরকার। আপনি তো সবাইকে হরে ধরে আসলে বিচার করতে পারবেন না। 2 নম্বর হচ্ছে আপনাকে ক্ষতিপূরণ দিতে হবে। এখন দেখেন, এখন পর্যন্ত আসলে ক্ষতিপূরণের দাবিটা আমাদের হচ্ছে ভিকটিমটাকে সবসময় ইতিহাসে দেখা যায় যে ভিক্টর সেই ভিকটিম হিসেবে হাজির হয়, মানে সেই ঘটনায় ভিকটিম হিসেবে হাজির হয়। এখন ধরুন এখানে যারা পুলিশ সদস্য যারা মারা গেছেন, হ্যাঁ, তারা তো এই দেশের নাগরিক আসলে। আপনি কি ট্রমাটাকে তাহলে রেখে দিবেন? মানে 71-এ যেমন আমরা হচ্ছে বিহারি কিলিংটাকে অ্যাড্রেস করিনি, হ্যাঁ, এটা তো এখন আমাদেরকে তাড়া করে বেড়াচ্ছে। সমাজে তো এই ভায়োলেন্সটা তো রয়ে গেছে আসলে। এমনকি আনএড্রেসড অবস্থায় আমি এই যে পোস্ট আপরাইজিং যে ভায়োলেন্সটা ধরেন, এটা কি রেখে দেবো? আপনি যদি জুডিশিয়াল করতে না পারেন, আপনার তো এই দেশের একজন নাগরিক, সে তো নাগরিকই, তার সাথে তো ইনসাফ হইল না। সো তাকে তো কোনোভাবে, তারও তো হত্যাকাণ্ডের জন্য এই যে পুলিশকে হচ্ছে জনগণের মুখোমুখি দাঁড় করে দিলেন শেখ হাসিনা। হ্যাঁ, তো আপনি তো শেখ হাসিনা তো বিচার করতেছেন, কিন্তু এই যে পুলিশ সদস্য, মানে সেও তো ধরেন তারও তো কোনোভাবে একটা ক্ষতিপূরণ আমার দেওয়া দরকার আসলে। আমি শুধুমাত্র হচ্ছে অভ্যুত্থানের সময় যারা মারা গেলেন তাদেরই ক্ষতিপূরণ পাচ্ছি না, আমাদের আলাপের জন্য ইউটিউবেও লাগতে পারে যে আমাদের আহতরাই চিকিৎসা পাচ্ছে না। কিন্তু মোটা দাগে আমাকে তো আসলে এই
আলাপগুলো তুলতে তুলতে হবে হবে, নাহলে নাহলে ঠিক তো একই আপনি ঘটনা ঘটলো। একদম মানে হিস্টোরিক্যাল লোন কি যে হচ্ছে আপনার একটা ক্ষত রয়ে গেছে, সে ক্ষতটা কি জন্য চুলকাবেন? এর একটা সহজ বাংলা হচ্ছে স্বজন হারানোর বেদনা। মানে শেখ হাসিনা তো বেসিক্যালি এখানে যে ভায়োলেন্স ধরেন আরেকটা ভায়োলেন্সের জাস্টিফিকেশন হিসেবে হাজির হয়, তার তো নজির আমাদের এখানে আছে। মানে শেখ হাসিনার স্বজন হারানোর বেদনা তো রিয়েল, বাট এই রিয়েলটা মানে আপনি হচ্ছে হিস্টোরিক্যাল লোনকে কাজে লাগায় তো আপনি আরো বড় ভায়োলেন্স ঘটায় ফেলতে পারেন। তার তো পুরো জাতির উপরে সবচেয়ে বড় নমুনা হচ্ছে আসলে শেখ হাসিনা এখানে। তো আমরা কি সমাজে ধরেন এই ধরনের ট্রমা রেখে দেবো কিনা? আবার ধরেন এই যে এত বিশাল ধরনের চাকরিচ্যুতিও ধরেন, এই যে চাকরি থেকে করা, সবাইকে তো আপনি জুডিশিয়াল কাজে বিচার দিবেন না, কাউকে চাকরি থেকেও সরাই দিবেন, এগুলো হচ্ছে আসলে এক ধরনের ওই ট্রানজিট জাস্টিসের আন্ডারেই পড়তেছে নন জুডিশিয়াল ধরেন আরেকটা হচ্ছে কি এই যে এই টাইপের যে ভায়োলেন্স হইতে পারে সমাজে আসলে বেসিক্যালি কখন, যখন হচ্ছে ইনস্টিটিউশনগুলোর কাজ করে না। মানে রাষ্ট্র তো অনেকগুলো ইনস্টিটিউশন থাকে, ইনস্টিটিউশনগুলোর কাজ করে না। সো এই ধরনের ভায়োলেন্সের পরপরই মানে গ্রস লেভেল অফ হিউম্যান রাইটস ভায়োলেশন যখন ঘটে, তখন জনসাধারণ আর এই প্রতিষ্ঠানগুলোকে বিশ্বাস করতে পারে না। ফলে আপনাকে আসলে প্রতিষ্ঠানগুলোকে তখন এমন কিছু রিফর্ম করতে হবে যে রিফর্মের কারণে আবার আস্থাটা ফিরে আসবে। যদি ফিরে না আসে তাহলে কিন্তু প্রচণ্ড মব ভায়োলেন্স দেখা দিবে। কারণ জনগণ যদি মনে করে আমি আসলে আদালত থেকে বিচার পাবো না, জনগণ যদি মনে করে আমি ওই প্রতিষ্ঠানে গিয়ে আসলে আমার হবে না, তখন সে নিজে আইন হাতে তুলে নেওয়ার তার প্রবণতা বেড়ে যাবে তখন। ফলে হচ্ছে এখন যে রিফর্মে আলাপ চলতেছে ডেমোক্রেসির জায়গা থেকে, দ্যাটস গুড, কিন্তু আমি এই আলোচনাটাকে আসলে জাস্টিসের জায়গা থেকে তুলতে চাই যে আমাদের আসলে কিছু ইনস্টিটিউশনাল রিফর্ম দরকার এই জাস্টিসের কারণেই, জাস্টিসের জন্যই। আসলে আমি যদি ইনসাফ কায়েম করতে চাই, আমি যদি সমাজে যে ভায়োলেন্সটা হয়েছে এটা যদি আমি দীর্ঘদিন যাবত কিংবা এটার যদি আবার ফিরতি হওয়াটা বন্ধ করতে চাই আসলে, তাহলে এই যে প্রতিষ্ঠানের প্রতি পুলিশ বলেন, আমলাতন্ত্র বলেন, এই জন্য দেখবেন যে হচ্ছে ফ্যাক্ট ফাইন্ডিং যখন হচ্ছে যে দেয়, সে কিন্তু পুলিশের মধ্যে বেশ কিছু লয়ের রিফর্মের কথা বলে এই কারণে। কারণ এগুলো হচ্ছে ট্রানজিশনাল জাস্টিসের জন্য খুব জরুরি। আরেকটা বড় বিষয় হচ্ছে যেটা হচ্ছে তোর আর আমার জন্য আসলে আর বেশি জরুরি, কিংবা আমাদের দুজনের প্রত্যক্ষ অভিজ্ঞতা আছে, এটা হচ্ছে জাদুঘর। আমাদের দুজনের হচ্ছে মুক্তিযুদ্ধ কিংবা হচ্ছে সহিংসতা যৌন হত্যা কেন্দ্রিক জাদুঘরে কাজ করার অভিজ্ঞতা আছে। তো এখানে আমরা দেখছি যে আমাদের এখানে জাদুঘরগুলো বেসিক্যালি সে সহিংসতাকে প্রদর্শন করে এক ধরনের জাতীয়তাবাদী ইমোশন নির্মাণ করার জন্য। এইটা করতে গিয়ে অনেক সময় করে কি সে আসলে ভায়োলেন্সটাকে ট্রমাটাকে সমাজে আবারও জাগায় উস্কে দিতে থাকে। জাদুঘর এই মুহূর্তে হচ্ছে হিউম্যান রাইটস মিউজিয়াম যেগুলো আছে তার যে ধরনটা, এটা হচ্ছে সে বেসিক্যালি আসলে এক ধরনের ট্রানজিশনাল জাস্টিসের পরিসর হিসেবে কাজ করবে। মানে এটা একটা হিলিং স্পেসও হবে, মানে সেই ইতিহাসটা বলবে, কিন্তু এটা একটা হিলিং স্পেসও হবে। কিন্তু আমাদের এখানে জাদুঘরগুলো কি দেখবেন, ধরুন আপনি জাদুঘরে ঢুকলেন, ঢোকার পরে আপনি ওইখানে দেখে মনে হবে আর আমাকে মারছে তাহলে আমিও গিয়ে তাকে মারবো। তার মানে জাদুঘর আপনার তখন হিলিং স্পেস হচ্ছে না, আপনি এটা হচ্ছে আবার ট্রমা জেনারেশন করতেছেন এখানে। ফলে এই যে স্মৃতি সংরক্ষণ, মানে তার স্মৃতিগুলোকে সংরক্ষণ করা হচ্ছে যেমন খুবই জরুরি আমার হচ্ছে আমার জন্য, আমার ট্রানজিশনাল জাস্টিসের জন্য, ঠিক একইভাবে এটা খুব ৭১ নিয়ে যে আমাদের রিকনস্ট্রাকশন হইল না, এটা একটা নমুনা আপনি পাবেন। নমুনাটা হচ্ছে মুক্তিযুদ্ধ জাদুঘর আসলে ৭১-এর প্রায় ২৫ বছর পরে গিয়ে হইতেছে। এর আগে পরিসরটা ভায়োলেন্ট হয়ে উঠতে পারলো কেন? একটা বড় কারণ এটা দেখবেন যে ডিনায়ালিজম। আচ্ছা, খুব সহজভাবে যদি বুঝি আমি, এখন যখন শেখ হাসিনা বলেন যে হচ্ছে জুলাইতে যা হয়েছে এটার দায়, তখন আমাদের যে রাগে টগ একদম ফুলে যায়, সেম ঘটনা ঘটে হচ্ছে আসলে ৭১-এর প্রজন্মের জন্য। এখানে গুলাম আজম এসে যখন বললেন যে ৭১-এর কনসেপ্ট আসলে ৭১-এ কোনো ভুল করিনি, কিংবা ৭১-এ তাদের কনসেপ্ট ঠিক ছিল, কিংবা বাংলাদেশ তো কোনো কিছুই না একটা ভূখণ্ড ছাড়া, এই ঘটনাগুলো যখন ঘটে তখন একইভাবে ওই সময় শহীদদের যে পরিবার ছিল কিংবা ওই সময় যারা হচ্ছে যুদ্ধ করছেন তাদেরও কিন্তু একই ধরনের রিপার্কশন দেখা দিয়েছিল। ফলে এই ডিনায়ালিজম দেখবেন যে রাজনৈতিক পরিসরটা বারে বারে সহিংস করে তুলতেছে আসলে। এই হিলিং স্পেসগুলো হবে কেমনে, মানে আপনি যে আসলে এই যে ডিনায়ালিজমটা বন্ধ করবেন কেমনে, কিংবা হচ্ছে বন্ধ হচ্ছে না কারণ হচ্ছে আমাদের হিলিং স্পেসগুলো খুবই পলিটিক্যাল হয়ে ওঠে। আমাদের মিউজিয়ামগুলো দেখবেন যে খুবই পলিটিক্যাল হয়, সে সবার বক্তব্য তুলে ধরতে পারে না আসলে। এমন অজস্র সমালোচনা আছে যে আমাদের মুক্তিযুদ্ধ জাদুঘরে ধরেন যে নারীর রিপ্রেজেন্টেশন সাথে বাঙালি নারী, বিহারি যে নারী নির্যাতনের শিকার হয়েছেন ধরেন ফর এক্সাম্পল, কিংবা অন্য যে কোনো নারী আমাদের জাদুঘর, তার তো রিপ্রেজেন্টেশন নাই আসলে। তার মানে ভায়োলেন্সটাকে আসলে সমাজে জিয়ে রেখে কিছু ভায়োলেন্স আনতেছেন, ওই যে ভিক্টোরি ইজ ভিক্টিমের মতো করে, মানে যে জিতছি তার ভিক্টিমাইজেশনটা শুধু আমি নিয়ে আসতেছি, আমি আমার ভিক্টিমহুডটা শুধুমাত্র দেখাচ্ছি আসলে। সো আমাকে আসলে মনে হয় এই মুহূর্তে দাঁড়ায় ২৪-এ দাঁড়ায় আসলে আমাদের পরিসরটাকে আরেকটু বড় করে ভাবতে হবে আসলে,
যদি ভাবতে না পারি তাহলে আসলে আবারও একই সহিংসতার খপ্পরে পড়বো। আবারও যদি পড়ি, আবারও যদি নাগরিক এরকম যে প্রাণ হারান রাষ্ট্রীয় বাহিনীর গুলিতে কিংবা আরেকটা মানে মতাদর্শী গুলিতে কিংবা হচ্ছে আরও কিছু ট্যাগিং দিয়ে, তাহলে এর চেয়ে দুঃখজনক অধ্যায় তো আর হইতে পারে না আসলে। আমাদের আসলে এই আলোচনা চলতে থাকবে, আমরা নিশ্চয়ই সামনেও এই ধরনের আলাপগুলা অব্যাহত রাখবো। পোস্টে আসার জন্য অনেক ধন্যবাদ। ধন্যবাদ আমাকে দাওয়াত দেওয়ার জন্য।